নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজে অনলাইন শ্রেণী কার্যক্রমের আজকের ক্লাসে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মহসিন সরকার। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আমার প্রথম ক্লাস আর অনলাইন ক্লাস তোমরা সামনে নাই, তোমাদের সারা ক্লাস করছি। আসলে বিষয়টা অন্যরকম, যদিও তোমরা আগেও ক্লাস করেছিলে যখন অষ্টম শ্রেণীতে ছিলে। তাহলে আজকে আমরা ক্লাসে চলে আসছি। আমাদের আজকের ক্লাস আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতা হচ্ছে কি কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ কবিতা লেখক মাইকেল মধুসূদন দত্ত। তাহলে বাংলা সাহিত্যে মাইকেল বেশ জনপ্রিয়। তিনি বাংলা সাহিত্যে আধুনিকতার জনক বলা হয় এই মাইকেল মধুসূদনকে। আধুনিকতার জনক, তাহলে আধুনিকতার জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে তার জন্ম সাল 1824 এবং মৃত্যুবরণ করেছিলেন 1873 খ্রিস্টাব্দে। আধুনিকতার জন্ম এই কারণে বলা হয়, বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়েছিল 1801 থেকে এবং বর্তমান সময় পর্যন্ত। 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে কি বাংলা সাহিত্যে আধুনিক যুগ। তাহলে আধুনিকতার জন্ম, এটা কি আধুনিক যুগ 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। বাংলা সাহিত্যের যুগ বিভাগ আলোচনা করলে তিনটা যুগ, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। তাহলে মহাকবি বা মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি। তাহলে এই 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তার বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। স্কুল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ ছিল, তিনি অনেক ভালো করেছিলেন। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। আমাদের জ্ঞানমূলকে আসতে পারে অথবা যখন অবজেক্টিভ আকারে আসে তখন সেটা অবশ্যই আসে যে কত সাল বা খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। 1843 খ্রিস্টাব্দে। তাহলে 1843 খ্রিস্টাব্দে তিনি কি খ্রিস্ট ধর্মে, 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার নামে রূপে মাইকেল যুক্ত করেছিলেন। তাহলে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণের কারণে হচ্ছে কি তখন তিনি পাশ্চাত্য জীবনযাপনের প্রতি তার আগ্রহ ছিল, ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি অনেক বেশি আবেগ ছিল, আগ্রহ ছিল, যার কারণে তাকে কি এই খ্রিস্ট ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেছিল। আর তিনি একটা সময় ভেবেছিলেন যে তিনি ইংরেজি সাহিত্যে দক্ষতা অর্জন করবেন এবং ইংরেজি সাহিত্যের খ্যাতি বা সুনাম অর্জন করবেন। তিনি ইংরেজির পাশাপাশি আরও অন্য প্রায় 13টা ভাষাও বেশ ভালোভাবে রপ্ত করতে পেরেছিলেন। তাহলে বাংলা সাহিত্যের আসলে যে নাটক বলা হয়, মহাকাব্য বলা হয়, রহস্য বলা হয়, এই সবগুলোর সেরা খ্যাতিমান কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। যে বাংলা সাহিত্যে যে বলা হয় যে সার্থক মহাকাব্য প্রথম তিনি রচনা করেছিলেন মেঘনাদ বধ। মেঘনাদ বধ সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা। এরপরে তিনি বাংলা সাহিত্যে যে প্রথম নাটক রচনা করেছিলেন, প্রথম বলা যাবে না, মানে এটা সার্থক বা সফল হয়েছে, যে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, এই নাটকগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আর বাংলা সাহিত্যে তিনি কবিতার ক্ষেত্রে বেশ আধুনিকতার ছোঁয়া তিনি এনেছিলেন এবং তার কবিতার আলাদা বৈশিষ্ট্য ছিল। তার কবিতার আলাদা বৈশিষ্ট্য কি, যে যেটাকে বলা হয় যে চতুর্দশ পদী কবিতা। চতুর্দশ পদী কবিতাটা কি সেটা আমরা দেখাবো। চতুর্দশ পদী কবিতা ইংরেজিতে বলা হয় সনেট, বাংলায় বলা হয় চতুর্দশ পদী কবিতা। তাহলে 14 চরণ সমন্বিত ভাব সংহত সুনির্দিষ্ট যে চতুর্দশ পদী কবিতার প্রথম 8 চরণকে বলা হবে অষ্টক। তাহলে আমরা কি চতুর্দশ পদী কবিতা, চতুর্দশ পদী কবিতা বাংলায়, ইংরেজিতে বলা হবে সনেট।
ইতালীয় কবি পেট্রার্ক, ইতালীয় কবি পেট্রার্ক সনেটের জন্মদাতা। তাহলে সনেট কি 14 চরণ, কয় চরণ? 14টা চরণ এবং 14 অক্ষর সমন্বিত। হ্যাঁ, কবিতার প্রতিটি কবিতায় 14টা চরণ থাকবে এবং 14টা অক্ষর থাকবে। তাহলে আমরা যে অমিত্রাক্ষর ছন্দ বলা হয় এটাকে, আমরা জানি কথাকে সহজভাবে বলতে গেলে যে শুনতে ভালো লাগে, যে আমাদের যে কবিতায় যে কথা শব্দগুলো ব্যবহার করি ধ্বনি মাধুর্য হয়, সৌন্দর্য হয়, কথাকে জড়তা বা জড়তা থেকে মুক্ত দেয়, সেটাই ছন্দ। ছন্দ আবার যে স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, এই ছন্দগুলো আছে, হ্যাঁ, যে একটা ছন্দের উপর কয় মাত্রা কত টান সেটা আমাদের হয়। তাহলে এই আজকে যে কবিতা কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের, তাহলে এই কবিতাটি হচ্ছে কি চতুর্দশপদী কবিতা। তাহলে চতুর্দশপদী কবিতা, এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তাহলে কি বৃত্ত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আমরা লিখে দিচ্ছি অক্ষরবৃত্ত ছন্দ। হ্যাঁ, এই বিষয়টা আছে যে কিভাবে থাকে সেটা আমরা পরে দেখাবো। তাহলে আমরা আলোচনা করছিলাম যে সনেট কি। সনেটের রূপকার বা সূত্রকারকে ইতালীয় কবি পেট্রার্ক। তাহলে সনেটের জন্মদাতা। বাংলা সাহিত্যের সার্থক সফল সনেট রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে তার যে কবিতা, আজকে যে কবিতা কপোতাক্ষ নদ, হ্যাঁ, নদ এবং নদী নিয়ে আমরা আসলে জানি বা অনেকেই আসলে ঝামেলা করি, আমরা সেই ঝামেলাটা আশা করছি আজকে আমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে, সবাই পরিপূর্ণ ধারণা নিতে পারবে। অনেকে আসলে ঝামেলা মনে করে যে নদ আর নদী একই জিনিস। আসলে বিজ্ঞদের মতে যে এখানে নদ মা হতে পারে না, হ্যাঁ, পুরুষ, সেই পুংলিঙ্গ। নদ কি? নদ এবং নদী। তাহলে নদীর উৎপত্তি স্থল থেকে কোথায় গিয়ে পড়ে? সাগরে গিয়ে পড়ে। সাগরে পতিত হয় সেটা হচ্ছে কি নদী। সাগরে পতিত হয় সেটা নদী। উৎপত্তি স্থল থেকে সাগরে গিয়ে পতিত হয় সেটা কি নদী। আর নদ হচ্ছে যে শুধু কি পুরুষ হতে মা হতে পারে না, হ্যাঁ, নদ কি মা হতে পারে না, এই হতে এটা পুরুষ লিঙ্গ বলা যায়। তাহলে আমরা নদ, নদী, উৎপত্তি স্থল থেকে সাগরে পতিত হয় সেটা নদী। আর যে নদীর শাখা বা উপনদী আমরা যেটা বলি সেটা কার হতে পারে? নদের হতে পারে। তাহলে কপোতাক্ষ নদ যশোর জেলার সাগরদাড়ি গ্রাম, এখন বললে যে কেশবপুর উপজেলা যশোরে, সেখানে এই নদ রয়েছে। সেই নদে কবির জন্মস্থান, বাড়ি ছিল। আর এই কবিতা রচনাকালে তিনি অবস্থান করেছিলেন ফ্রান্সের ভার্সাই নগরীতে। তখন তার বারে বারে এই কবিতার মনে পড়ছিল। হ্যাঁ, এটা একটা স্মৃতিচারণমূলক কবিতাও বলা যায়, যে হ্যাঁ আসলে তার শৈশবের স্মৃতি কথাগুলো তিনি খুব ভালোভাবে স্মরণ করেছিলেন, কারণ তিনি তখন দেশের বাহিরে অবস্থান করেছিলেন। এই যে কপোতাক্ষর কলকল ধ্বনি, নদীর যে জল, সে জলকে তিনি মায়ের দুগ্ধের সাথে তুলনা করেছেন। সন্তান যেমন মায়ের দুগ্ধ পান করে তার ক্ষুধা নিবারণ করেন, ঠিক কপোতাক্ষ নদের জলে তিনি তৃষ্ণা নিবারণ করেন। এ কথা আসলে যে কবি বোঝাতে চেয়েছেন। তাহলে যে জন্মভূমি নদীর প্রতি স্নেহ কাতরতার স্বরূপ, যে হ্যাঁ আসলে জন্মভূমি তো আছেই এবং তার যে প্রতি স্নেহ আছে সেটা আমরা লেখক বা আমাদের যে মাইকেল মধুসূদন দত্ত কবি তিনি ভালোভাবে বুঝিয়েছেন। তিনি প্রবাস জীবনে সদস্যের প্রতি অনুরাগের প্রকাশ দেখিয়েছেন। স্মৃতিকাতরতার আবরণে কবি স্বদেশপ্রেমের স্বরূপ ব্যাখ্যা করেছেন। তাহলে এই কবিতাটা কিন্তু দেশপ্রেমমূলক কবিতা, স্মৃতিচারণ আছে কবিতায়, আছে স্বদেশ প্রেম। আরো যদি বলা যায় তিনি হ্যাঁ প্রবাস জীবনে অবস্থান করেও তিনি দেশের কথা স্মরণ করেছেন। তাহলে চতুর্দশপদী কবিতা। আর এই কবিতার যে প্রতিটা কবিতাকে আমরা যখন জানি যে কবিতাটার উৎস থাকে, তাহলে কবিতার উৎস কি? চতুর্দশপদী কবিতা থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। কি কবিতা থেকে নেওয়া হয়েছে? চতুর্দশপদী কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা কবিতার উৎস সম্পর্কে জানলাম যে উৎস কি অনেক সময় আমাদের অবশ্যই জানতে হয়। হ্যাঁ, উৎস প্রত্যেকটা
কবিতার উৎস থাকে। তাহলে কবিতার উৎস হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। এখানে অনেকগুলো কবিতা আছে, তার থেকে একটা কবিতা হচ্ছে কপোতাক্ষ নদ। তাহলে এই কবিতায় কি করেছেন তিনি? স্মৃতিচারণ করেছেন, তার দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কপোতাক্ষ নদের তীরে সাগরকালী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি এই নদের তীরে ছিলেন। তিনি তার যে বাল্যকাল, তিনি তার এলাকায় যখন অবস্থান করেছিলেন তখন এই নদের তীরের প্রাকৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন। পরিণত বয়সে প্রবাস জীবনে শৈশবের স্মৃতি বিজড়িত নদ কবিকে কি করেছে? কাতর করেছে। যখন ভার্সেনগরে অবস্থান করছিলেন তখন কিন্তু আসলে তার শারীরিক অবস্থা বা মন মানসিকতা ভালো ছিল না। বারবার তাকে প্রেরণা দিচ্ছিল, তার মনে পড়ছিল এই নদের কথা, স্মৃতির কথা, তার দেশপ্রেমের কথা। এই কবিতা আমরা দেখতে পাই যে আসলে কত দেশে কত নদী তিনি দেখেছেন, কিন্তু মাতৃস্বরূপা, মাতৃস্বরূপা এই নদের দুগ্ধ স্রোতরূপী ধারা পৃথিবীতে আর কোথাও পাননি তিনি। এই নদের কাছে আকুল মিনতি আর কি, যে বাংলা কবিতা ও গানে তিনি যেন এই নদের কথা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আসলে এই রূপ কবিতা বা তার মনের যে মনে করে নিয়েছেন কল্পনার আলোকে কিন্তু তিনি কবিতা রচনা করেছেন। কাল্পনিক কবিতা বা রূপ কবিতা বলি। তখন এই কবিতায় আমরা সনেট সম্পর্কে জানলাম যে অক্ষরযুক্ত ছন্দে 38 চরণে 14 এবং মাত্রা সংখ্যা 14। আর এই কবিতার আরেকটা বৈশিষ্ট্য কি? দুটি পর্বে বিভক্ত। কয়টা পর্বে? প্রথম পর্ব 8 মাত্রার, দ্বিতীয় পর্ব হচ্ছে 6 মাত্রার। তাহলে কবিতার লাইন লেখা থাকলে স্যার বুঝিয়ে দিলে কিন্তু তোমরা খুব সহজে এটা রপ্ত করতে পারবে, মনে রাখতে পারবে। যখন পড়বা যে ক খ খ এটা কেমন কেমন লাগবে। তাহলে আমি তোমাদের জন্য এই কবিতাটাই আসলে নিয়ে আসছিলাম, আলোচনা করব। এখন আমরা যে কবিতার যে প্রতিটি লাইন যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে শতত হে নদ তুমি পড়ো মোর মনে, শতত তোমার কথা ভাবিয়ে বিরলে, শতত যেমিতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। আসলে দেখো আবারও বলছি শতত হে নদ। শতত মানে কি? সর্বদা বা সবসময়। হে নদ তুমি পড়ো মোর মনে, সবসময় তুমি আমার মনে পড়ছো। শতত তোমার কথা ভাবি এ বিরলে, শতত তোমার কথা ভাবি মানে একান্ত নিরিবিলিতে তোমার কথা ভাবছি। শতত যেমিতি লোক নিশার স্বপনে, রাতের বেলায় স্বপ্নে যেমন দেখে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকল ধ্বনি, সেই মায়া মন্ত্র ধ্বনির মাঝেও লেখকের কবি এই কলকল ধ্বনির কথা মনে পড়ছে। জুড়াই একাডেমি ভ্রান্তির ছলনে, অবচেতন অবস্থায় তিনি কি করছেন? কলকল নদীর যে ধ্বনির পানির আওয়াজ সেটা তিনি শুনছেন, অনুভব করছেন। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহে তৃষ্ণা মিটে কার জলে। তিনি আসলে অনেক নদী দেখেছেন, অনেক দেশ দেখেছেন, কিন্তু এই কপোতাক্ষ নদ বা বাংলাদেশের এই কপোতাক্ষ নদের মতো নদ পানি প্রকৃতি তিনি আর কোথাও দেখেননি। তিনি কি করেছেন? এগুলো বলেছেন। তাহলে প্রথম যে 8 পর্ব বা 8 চরণ, আরেক পরে হচ্ছে কি 6 চরণ আছে। তাহলে আমরা কবিতায় একটু বিশ্লেষণ করি, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। সম্পূর্ণ কবিতা তুমি বোর্ডে লিখতে গেলে আসলে তোমাদের জন্য সময় প্রয়োজন। যেমন যে ছন্দ বিন্যাস, ক এবং খ। প্রথম চরণ হচ্ছে ক, দ্বিতীয়টা হচ্ছে খ। কিভাবে? শতত হে নদ তুমি পড়ো মোর মনে। তাহলে মনে, শতত তোমার কথা ভাবিয়ে বিরলে, তাহলে শেষে দিই বিরলে। আবারও আসছি, প্রথমে শতত হে নদ তুমি পড়ো মোর মনে, শতত তোমার কথা ভাবিয়ে বিরলে। তাহলে শতত যেমিতি লোক নিশার স্বপনে, তাহলে এখানে কি? স্বপনে, শতত যেমিতি লোক নিশার স্বপনে, সেখানে কিন্তু আবার ক। তাহলে দেখো বিন্যাস, এইখানে মনে, এইখানেও স্বপনে, বিন্যাস স্বপনে। তাহলে শোনো মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, তাহলে কল কলকলে, কলকলে, এখানেও কিন্তু খ। তাহলে প্রথম যে 4 বা 8 বলি এভাবে কিন্তু বিন্যাস আমাদের মনে রাখতে হবে। কি? যে ক খ ক খ, প্রতিটায় 8 যে চরণ বা 8 লাইন সেটা কিন্তু এভাবে বিন্যাস আছে। জুড়াইয়ের গান আমি ভ্রান্তি ছলনে, জুড়াইয়ের গান আমি ভ্রান্তি ছলনে। তাহলে দেখো এখানে ক আসছে ছলনে, জুড়াইয়ের গান
ভ্রান্তির ছলনে। বহু দেশ দেখিয়েছি বহু নদ দলে, তাহলে দলে বললে দলে, এই যে লে মিম পাচ্ছে প্রতিটা। আবার বলি কিন্তু স্নেহ তৃষ্ণা মিটে তার জলে। আমরা ছলনে বললাম যে হ্যাঁ ছলনে, তারপরে আমরা দলে বললাম, এরপরে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে তার জলে। ক খ ক খ ক খ, স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তাহলে দেখো আমাদের যে বিলোবিন্যাস আমরা বলেছিলাম যে ক খ ক খ খ খ ক, শেষে কিন্তু খ খ ক হয়, যে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তাহলে একটু দেখে পড়লে কিন্তু অবশ্যই মনে রাখতে পারবা, আর বারবার ভুল করবা না। অনেকেই বুঝে না স্তনে, শেষে কি স্তনে, জন্মভূমি স্তনে। তাহলে আমাদের প্রথম যে আট চরণের ছন্দ বিন্যাস, হ্যাঁ এভাবে বললে তোমাদের কেমন লেগে যায়? ক খ ক খ ক খ খ ক, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 8 চরণ। হ্যাঁ তাহলে 8 চরণকে কি বলা হয়? যে ছন্দ বিন্যাসের নাম দেওয়া হয়েছে যে হ্যাঁ এই যে 8 চরণ, তাহলে অক্টেভ বলা হয় ইংরেজিতে। অনেক সময় প্রশ্ন একটু কঠিন হলে অক্টেভ, আর বাংলায় অষ্টক। তাহলে অষ্টকে থাকে কি? অষ্টকে থাকে যে ভাবের প্রবর্তন। হ্যাঁ ভাবটা কিভাবে শুরু হবে, কি থাকে? ভাবের প্রবর্তন। সবাই কিন্তু আসলে কবিতাটা পড়তে পারবে, কবিতার লাইনগুলো সহজ, আবার যাদের নতুন তাদের কাছে কঠিন লাগে। তাহলে মেলোবিন্যাস কিন্তু আমি দেখিয়ে দিলাম যে প্রথম 8 চরণে, 8 চরণে কি থাকে? ভাবের প্রবর্তন। ভাবের প্রবর্তন কি? আমরা রচনা লিখি, ভূমিকা লিখি, শুরুতে লিখি। তাহলে প্রথমে যখন একটা নতুন কিছু সংযোজন আমি ঘটাবো, হ্যাঁ আমি কিসের পরে কোনটার পরে কোনটা দিব, আমি যখন একটা কথা বলবো, কোন কথাগুলো গুছিয়ে প্রথমে দিব, একটা কাহিনী শুরু করবো কিভাবে, শেষ পরে, আগে শুরু সেটা। তাহলে ভাবের প্রবর্তন মানে কি? আমি প্রথমে এটা কিভাবে শুরু করব। তাহলে প্রথম 8 চরণ, তাহলে 8 চরণকে বলা হয় অষ্টক, আর ইংরেজিতে বলা হয় অক্টেভ। এরপরে তাহলে আমার এটা হচ্ছে কি এই কবিতার যে বিন্যাস বা ছন্দ, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা এভাবে লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি। আর এই ছোট কবিতা 14 চরণ, তাহলে সবাই চাইলে মনে রাখতে পারে। আমরা প্রথম 8 চরণ নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের পরে যে 6 চরণ আছে, সেটা 6 চরণে কি থাকে? এটাকে বলা হয় ষষ্ঠ বা ষষ্ঠে, সেটা থাকে ভাবের পরিণতি। তিনি আক্ষেপ প্রকাশ করেছেন শেষে, হ্যাঁ যে আর কি হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে। তাহলে প্রজারূপে রাজাকে যেমন প্রজারা কি করছে? রাজার কাছে কর খাজনা দিচ্ছে। তাহলে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জননের কানে, বাংলার জনগণের কাছে সখে সখা রীতি, সখে সখা বন্ধু বান্ধব, হ্যাঁ রীতি নাম তার এ প্রবাসে বোঝি, আর বিদেশে থেকেও এ নাম মনে রাখি মুগ্ধ ভাবে প্রেম ভাবে, লইছে যে নবনাম, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গী। সে এই নদে এতটাই তিনি স্নেহ, তার যে নদ তার দেশপ্রেমের কথা মনে পড়েছে, এই জন্য তিনি বাংলার নাম বারে বারে মনে নিচ্ছেন প্রবাসের থেকে। তাহলে শেষে যে মিলবিন্যাস আমরা সেটাও দেখাবো। পুরো কবিতাটা লিখে স্যার আসলে দেখেন তোমার জন্য অনেক সময় চলে যেত। তাহলে শততে নদ থেকে পদপুর মনে, শতক তোমার কথা ভাবিয়ে বিরোধ, শতক যতগুলো নিশার স্বপনে, তাহলে মনে এবং স্বপনে। তাহলে এই যে মিলবিন্যাস বা ছন্দগুলো, হ্যাঁ সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে শোনো মায়া মহাপুরুষ দেবো কল বলে জুড়ে আনলা ভ্রান্তির ছলনে। তাহলে এই যে ছলনে স্বপনে ক ক, হ্যাঁ লাইন শেষে অংশটা আমি পাচ্ছি। তাহলে আমার এটা কিন্তু আসে পরীক্ষায়, জ্ঞান পরীক্ষা আসতে পারে, আমাদের বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্ন 100 থেকে প্রশ্ন আসতে পারে। সুতরাং প্রত্যেকদিন মনে রাখতে হবে। প্রথম 8 চরণ হচ্ছে ভাবের পরিবর্তন, আর পরবর্তী 6 চরণ সেটাকে বলা হয় ষষ্ঠ বা শতক। অনেকেই আর আমি মিলবিন্যাসের মধ্যে দেখিয়ে দিব, যেমন আর কি হবে দেখা, যতদিন
সাগরের দ্বীপে, তাহলে সাগরের দ্বীপে কি দিতে, বাড়ি পানি দিতে, রূপ করো তুমি এ মিনতি গাবে, তাহলে যাবে গাবে, আমরা কিন্তু এই পেয়ে যাচ্ছি। বঙ্গজ জননের গানে শখে সখা রীতে, সখা রীতে, রীতে রীতে, সখা সেগুলো বন্ধু বান্ধব। হ্যাঁ, নাম তারে প্রবাসে বোঝি প্রেম ভাবে, তাহলে প্রেম ভাবে, লইছে যে নবনাম বঙ্গের সঙ্গীতে, তাহলে লাস্টে কি আছে, শেষে সঙ্গীতে আছে। তাহলে আমাদের এই বিন্যাস যদি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো যে যাবে গাবে ভাবে, তাহলে আমরা গ ঘ গ ঘ, এটা কি গ ঘ, আবারও গ ঘ, তাহলে ভাবে এটা গ। এই বিন্যাস কিন্তু প্রত্যেকটা লাইনে আমি বুঝিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমরা আগে ছিল ক খ আর এখন এটা এসেছে। তাহলে আমরা কিন্তু যে আমাদের যে চরণ বা মাত্রা সেটা যদি লিখে দিই, হ্যাঁ যে আমাদের শেষের 6 চরণ, শেষে 6টা চরণ, শেষে, আর এটার যে মাত্রা বা বিন্যাস সেটা আমরা ভেঙে দেখালাম। এখন একসাথে দেখি গ ঘ গ ঘ গ ঘ, তাহলে আশা করছি সবাই মনে রাখতে পারবে। আর বিষয়টা বাসায় বইয়ে যখন পড়বে পেন্সিল দিয়ে বই লিখে নিবা, আর ছোট কবিতা খাতা লিখে নিলেও আমাদের এটা চলবে। তাহলে আমরা যে চতুর্দশপদী কবিতার যে শিল্প রূপ সেটা আমরা দেখালাম, যে আসলে এটার মিলন বিন্যাস কি সেখানে আমরা দেখালাম। আর এটার যে পাঠ পরিচিতি, হ্যাঁ যে মাইকেল মধুসূদন দত্ত তিনি যশোর জেলায় অবস্থানকালে থাকাকালে যে তার গ্রাম জন্মস্থান সেখানের স্মৃতিকাতরতা তিনি বারবার তিনি মনে করেছেন, হ্যাঁ রূপকের অন্তরালে তার যে গ্রামের প্রকৃতি পরিবেশ, নদীর পাশ কিনারা সবকিছু তিনি এই কবিতায় নিয়ে আসছেন। আসলে বাংলা সাহিত্যে যে সার্থক মহাকাব্য, মহাকাব্য কোনটা, মেঘনাদ বধ, তিনি সেটা রচনা করেছেন, তার জন্য তিনি বেশ জনপ্রিয় হয়ে আছেন। আর আজকের আমাদের যে কবিতা কপোতাক্ষ নদ, তাহলে এই কবিতাকে তিনি বেশ সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাহলে সনেট, ইতালীয় কবি পেত্রার্ক, আমাদের জন্মদাতা পরোপকার, বাংলা সাহিত্যের সার্থক মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মাইকেল মধুসূদন দত্ত আধুনিক যুগের কবি, আধুনিকতার জনক বলা হবে কাকে, মাইকেল মধুসূদন দত্তকে। কারণ একটা সময় বাংলা সাহিত্য মধ্যযুগে ছিল দেবদেবী নির্ভর। আমরা জানি সাহিত্য যুগ বিভক্ত 3টা, প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপর 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। তাহলে আমরা যুগ বিভাগকে আলোচনা করলাম। আর এই যে কবিতা মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ, যে জন্মভূমির প্রতি নদীর প্রতি স্নেহ কাতরতার স্বরূপ প্রকাশ পেয়েছে, স্মৃতি কাতরতা, প্রবাস জীবনের সদস্যের প্রতি তার যে অনুরাগ বা আবেগ প্রকাশ পেয়েছে, এই কবিতা প্রত্যেকটা চরণে কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবং এই কবিতাটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই কবিতা কি ছন্দে রচিত? কবিতাটা হচ্ছে কি অক্ষরবৃত্ত ছন্দ, তাহলে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আমরা কবিতার মিল বিন্যাস তোমাদেরকে দেখিয়েছি। আশা করছি প্রত্যেকে এটা ভালো করে দেখবে, বাসায় বুঝে পড়বে। এবং আমি যেভাবে মিল বিন্যাস দেখিয়েছি পাশে বইয়ে পেন্সিলে লিখে বা খাতায় এটা লিখে শিখলে বেশ ভালো করতে পারবে এবং খুব সহজে কবিতাটা মনে রাখতে পারবে। আমরা যদি এই কবিতার যে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে হ্যাঁ তোমাদের প্রশ্ন আমি দিয়ে দিতে পারি, যে ছবিতে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা দেখে পরে প্রশ্নগুলো লিখে নিলাম। যেমন যদি বলা হয় যে একজন দেশপ্রেমিক নাগরিকের 10টা গুণ 10 বাক্যে, তাহলে আমরা আসলে যে তার হ্যাঁ দেশপ্রেম কার, যে যার কাছে দেশপ্রেম আছে, দেশের কথা মনে করে দেশের যে কোনো প্রয়োজনে তাকে পাওয়া যায়, হ্যাঁ তাহলে তো অবশ্যই দেশপ্রেম নাগরিকের 10টা গুণ আমরা অনেকেই বলতে পারবো। হ্যাঁ আমরা জানি যে বাংলার প্রকৃতি পরিবেশ, বাঙালির যে আত্মত্যাগ সব কিছু কিন্তু মিলেই বাঙালি আমরা। তাহলে আমি যে আলোচনা করলাম যে হ্যাঁ তাহলে তিনি কোন দেশে অবস্থান করেছিলেন, ফ্রান্সে অবস্থান করেছিলেন। আর কবিতায় আমরা সনেট নিয়ে কথা বললাম, যে প্রত্যেকেই সনেট সম্পর্কে আসলে আশা করছি ভালো বলতে পারবে। সনেটের জন্ম কোথা থেকে, বাংলা সাহিত্যে কি, আর বাংলা সাহিত্যের যে জনপ্রিয় লেখক মাইকেল মধুসূদন দত্ত, তিনি
তিনি জন্মগ্রহণ করেছিলেন 1824 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন কি এই 1824 এবং 1873। তার জন্ম মৃত্যু 27 জানুয়ারি আমাদের আসে। আর এই কবিতার উৎস কি চতুর্দশ পদী কবিতা। চতুর্দশ পদী কবিতা থেকে কবিতাটা নেওয়া হয়েছে। তিনি বাংলা সাহিত্যে অনেক প্রহসনের রচনা করেছিলেন। প্রহসন কি যে সমাজের কুরীতি খারাপ চর্চা যেগুলো হয়, সংস্কৃতির যে খারাপ চর্চা সেই কুরীতিগুলো শোধন তিনি করেছিলেন। সেগুলোর জন্য তিনি কি করেছিলেন প্রহসন রচনা করেছিলেন। যে একে বলে সভ্যতা, গরু শালিকের ধারে রোগ, এই লেখাগুলো কিন্তু তিনি লিখেছিলেন। এরপরে আমরা তার জনপ্রিয় নাটকের কথাও জানি। বাংলা সাহিত্যে সার্থক যে নাটকগুলো আছে তিনি রচনা করেছিলেন। এরপরে বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য যে মেঘনাদ বধ, মেঘনাদকে হত্যা করা হয়েছিল সেটাও তিনি রচনা করেছিলেন। তাহলে আমরা মাইকেল সম্পর্কে জানলাম। তার যে তিনি খ্রিস্টধর্ম দীক্ষিত হয়েছিলেন 1843 খ্রিস্টাব্দে, কারণ তার স্বপ্ন বা শখ ইচ্ছা ছিল ইংরেজি সাহিত্যে তিনি বেশ খ্যাতি বা সুনাম অর্জন করবেন। তিনি সেজন্য ইংরেজি ভাষাও তিনি বেশ ভালোভাবে রপ্ত করেছিলেন এবং 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম দীক্ষিত হয়েছিলেন। প্রবাস জীবন আসলে শেষ জীবন যেটাকে বলা হয় খুব কষ্ট অতিবাহিত হয়েছিল। তার কারণে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন এই কপোতাক্ষনদ কবিতার মাধ্যমে। আশা করছি তোমরা খুব ভালোভাবে শুনছো এবং দেখছো। আর এই মেরুবিন্যাস বা ছন্দবিন্যাস আমরা তোমাদেরকে দেখালাম। আশা করছি তোমরা সেটা খুব ভালো করে বুঝে পড়বে বাসায়। ছোট কবিতা 14 চরণ বা 14 লাইনে সবাই চাইলেই মুখস্থ করতে পারবে বা বাসায় আবৃত্তি করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতাটা আসলে যখন আলোচনা করেছিলাম তোমরা স্যারের আসলে কথা জানি শুনবে, বাসায় দেখবে। আর তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো জ্ঞানমূলক বলা যায়, কিছু আছে তোমরা ব্যাখ্যা করবে। যেমন কপোতাক্ষনদ কোন জাতীয় কবিতা? তাহলে কপোতাক্ষনদ কি চতুর্দশ পদী কবিতা। চতুর্দশ পদী কবিতা কি সেটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা প্রত্যেকে সেটা পারবে। সনেটের কোন চরণগুচ্ছকে অষ্টক বলা হয়? তাহলে প্রথম 8 চরণকে অষ্টক বলা হয়। তাহলে অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে। আপনাদের আগে বিলোবিন্যাসে দেখিয়েছিলাম। তাহলে প্রথম 8 চরণকে অষ্টক বলা হয়, ইমেজ অক্টেভ। সেখান থেকে ভাবের প্রবর্তনা যে কিভাবে সেটা শুরু করা হয়। কপোতাক্ষনদ কবিতায় কবির কোন ভাবনার পরিচয় পাওয়া যায়? তাহলে কোন ভাবনা এটা ভাবতে হবে তোমাদের। হ্যাঁ, কোন ভাবনার পরিচয় পাওয়া যায়? যে তার স্মৃতিকাতরতা, তার স্মৃতিকাতরতা মনে পড়ছে, তার দেশপ্রেম মনে পড়ছে। সনেটের বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে সনেট কি আমরা আলোচনা করেছিলাম। সনেটের জন্মদাতা ইতালীয় কবি পেট্রার্ক। আর সনেটের বৈশিষ্ট্য কি? যে 14 চরণ বা 14 লাইন এবং 14টা অক্ষর থাকে। আর মাত্রা বা মিলবিন্যাস আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, যে প্রথম 8 চরণে কি থাকে? যে ক খ ক খ এভাবে থাকছে। পরে 6 চরণে যে গ ঘ গ ঘ ঘ ঘ ধারাবাহিকতা রক্ষা হয়, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকে। আর যে হ্যাঁ 8 চরণকে অষ্টক বলা হয়। পরে 6 চরণকে শতক বলা হয়, সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। এরপরে স্নেহের তৃষ্ণা বলতে কবি কি বোঝানো হয়েছে? তারপরে স্নেহের তৃষ্ণা, কপোতাক্ষনদের প্রতি কবি ব্যাকুলতা, আকুলতা, ভালোবাসা, আবেগ সবকটা বলা যায়। সাজিক সুন্দর গুছিয়ে বলতে পারো যে কপোতাক্ষ নদের জল পান করে কবিতার স্নেহের তৃষ্ণা নিবারণ করেছে। তাহলে এই নদের কবিতার তীব্র আকর্ষণ, অনুরাগ, ভালোবাসা প্রকাশ পেয়েছে। এরপরে মাইকেল মধুসূদন অমর কীর্তি। তাহলে মেঘনাদ বধ কি অমর হচ্ছে কি মেঘনাদ বধ। হ্যাঁ, আমরা যখন একাদশ শ্রেণীতে পড়বো তখন সেটা জানতে পারবো। হ্যাঁ, মেঘনাদ বধ। বধ কথা মানে হচ্ছে হত্যা। মেঘনাদকে হত্যা করা হয়। বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য মেঘনাদ বধ। বঙ্গের শক্তি বলতে কি বুঝিয়েছে? বঙ্গবন্ধু বাংলা। তাহলে বাংলার জনগণ, বাংলার প্রকৃতি, বাংলা দেশ, বাংলা অঞ্চলের মানুষের ভাষা কথা, গানের কথা বুঝিয়েছে। কপোতাক্ষনদ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তাহলে মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশ পদী কাব্যের অন্তর্গত। এরপরে আমরা বাড়ি রূপ করভূমি কথা দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা কবিতায় যেমন বলেছিলাম যে সকল নদী কিন্তু বন্যার মাধ্যমে সাগরে দিয়ে পড়ছে। তাহলে নদী সাগর, নদী প্রজা, সাগর রাজা। তাহলে নদী রাজাকে কি করছে? কর বা খাজনা দিচ্ছে।
হচ্ছে কপোতাক্ষ কবিতার রচনাকারী কবি এসেছিলেন, আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, কপোতাক্ষ কবিতার রচনাকারী কবি ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থান করছিলেন। তাহলে আশা করছি সবাই বাসায় পড়বে এবং কবিতাটা আসলে একটু সময় দিবা, তাহলে ভালো করতে পারবে। তাহলে আমরা আজকে ক্লাস এই পর্যন্তই সমাপ্তি করছি। সকলে ভালো থাকবে, বাসায় পড়বে। আল্লাহ হাফেজ।